এর আগে সাকসেস স্টোরি নিয়ে আলোচনা হয়, তো আমাদের যে আপনার কথা মতো যেটা আসছি, তো একটি ছাত্র তার মানে কেরিয়ার বা তার সাফল্যের কিভাবে সোপানে পৌঁছাবে সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করছি। আপনি যেভাবে বলেছেন, তো সেখানে বিষয়বস্তুটা হলো যে একটি ছাত্র সে তার সাফল্যের দিকে পৌঁছে যেতে গেলে তাকে অনেক রকম পন্থা অবলম্বন করতে হবে। অবশ্যই। তো সেক্ষেত্রে যদি দেখা যায় যে একটি ছাত্র সে চাকরি বা যে কোনো ক্ষেত্রে যে কোনো দিকে সে ভালো খেলোয়াড় বা কোনো দিকে সে যদি মনে করে নিজেকে প্রতিষ্ঠিত করবে, তার জন্যে কিছু পন্থা অবলম্বন করা উচিত। অবশ্যই। তো আমি নিজে চোখে দেখেছি অনেক মানে প্রতিষ্ঠিত ছাত্র মানে পড়াশুনোর দিক থেকে অনেক প্রতিষ্ঠিত, অনেক ভালো রেজাল্ট করা সত্ত্বেও পরবর্তীকালে সরকারি চাকরি পায় না বা ভালোভাবে প্রতিষ্ঠিত হতে পারে না। তাদের কিছু টেকনিক্যাল ত্রুটি থাকে, সেই ত্রুটিটাকে যদি একটুখানি নিজেরা ঠিক করে নিতে পারে বা ঠিকঠাক পন্থা অবলম্বন করতে পারে, সেক্ষেত্রে তারা যে কোনো দিকে, শুধু সরকারি চাকরি নয়, যে কোনো দিকে এগিয়ে যেতে পারে। তার মূল একটা ভিত্তি হলো একটি ছাত্র যখন সে মাধ্যমিক দিচ্ছে বা উচ্চ মাধ্যমিক দিচ্ছে, ক্লাস 8 থেকে সে যেন অঙ্কে ফাঁকি না মারে। এই একটা গুরুত্বপূর্ণ বিষয়। অঙ্কে যদি কোনো ছাত্রের দুর্বলতা থাকে, সে হয়তো পড়াশোনায় খারাপ হতে পারে, কিন্তু অঙ্কের প্রতি তার একটা আতঙ্ক তাকে কাটাতে হবে আর খুব সরলভাবে অঙ্কটাকে শেখার চেষ্টা করতে হবে ভবিষ্যতে বেঁচে থাকার জন্য। আর দ্বিতীয় বিষয় হলো যে সে যদি নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়, তাকে প্রচণ্ড নিয়মানুবর্তিতার মধ্যে দিয়ে যেতে হবে। তার একটা মূল ব্যাপার হলো নিয়মানুবর্তিতা যদি জীবনে না থাকে, সে কখনো এগোতে পারবে না। সে ছোট্ট ছোট্ট বিষয় হতে পারে, বাড়ির হয়তো কোনো জিনিস আমি এলোমেলো করে ছড়িয়ে ছিটিয়ে রাখলাম, আরেকটি ছেলে গুছিয়ে রাখলো, তার মধ্যে থেকে নিয়মানুবর্তিতার প্রকাশ পায়। তো সেরকম একটা কাজের মাধ্যমে, প্রত্যেকটা বিষয়ের মাধ্যমে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়ের প্রতি তাকে যদি ধ্যান ধারণা দেয়, তো সেক্ষেত্রে সে ছাত্রের মধ্যে কখনো দেখা যাবে না যে তারা পিছিয়ে পড়েছে। একদম যারা যারা সাকসেস পায় বা তাদের মধ্যে যদি লক্ষ্য করা যায়, তাদের মধ্যে কোনো না কোনো দিকে গুণ আছে। তার মধ্যে একটা অবসম্ভাবী গুণ হচ্ছে নিয়মানুবর্তিতা, এইটাকে রাখতে হবে। আর তৃতীয় বিষয় হচ্ছে যে কোনো সাবজেক্টকে আমি ইগনোর করব। আমি এই ইতিহাস ভালো লাগে না, আমার ভূগোল ভালো লাগে, ভূগোল ভালো লাগে না, আমার দর্শন ভালো লাগে, এরকম করলে হবে না। প্রতিটা সাবজেক্টই পড়তে হবে। হ্যাঁ, প্রত্যেকটা বিষয়ের প্রতি তার একটা সম্যক ধারণা রাখা উচিত। আর তৃতীয়ত হচ্ছে মানসিক জোর খুব দরকার, মানসিক জোর দরকার, আত্মবিশ্বাসটা অবশ্যই দরকার। এই মানসিক জোর না থাকলে সে কখনো জীবনে এগোতে পারবে না। অনেক ক্ষেত্রে অনেক ছাত্ররা কি হয়, ইন্টারভিউতে গিয়ে মানে ঘাবড়ে যায়, চাকরির শেষ মুহূর্তে গিয়ে তারা চাকরিটা পায় না। তার মূল কারণ হচ্ছে তার মানসিক দুর্বলতা। সেখানে কিন্তু কখনো তার মেধার পরিচয়কে পরিচালনা করতে হয় না বা মেধার পরিচয় দিতে হয় না। সেখানে সে নিজেকে কিভাবে সমাজে দিতে পারছে বা সে নিজে কেমনভাবে তৈরি হয়েছে, সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এগুলোই হচ্ছে মানে আমার কাছে মূল বক্তব্য একটা ছাত্র গড়ে ওঠার জন্য। আচ্ছা, তুমি তো প্রাইভেট সেক্টরে একটা বড় কোম্পানিতে চাকরি করতে, তো সেখানে অনেক মাইনেও পেতে টাকা, কিন্তু এই সরকারি চাকরিতে কেন এসেছে? মানে সরকারি চাকরিতে কী আছে? কারণ আমাদের যে দর্শক আছে তারা অনেকেই প্রাইভেট সেক্টরে কাজ করছে, হয়তো অনেক মাইনেও পায়, কিন্তু তাদেরও একটা মেন্টালি প্রেশার থাকে বা মেন্টালি তারা ভাবে যে সরকারি চাকরিটা পেলে হয়তো ভালো হয়। তারা ওখানে কাজ করে, সেখানে হয়তো মানে অনেক রকম প্রবলেমও ফেস করে। তো তোমার ক্ষেত্রে কী প্রবলেম ফেস হয়েছিল এবং তুমি সেখানে ওভারকাম করে কী করে বেরিয়ে এসছো, বা যারা একে করছে তাদেরকে তুমি কী সাজেশন দেবে যারা প্রাইভেটে জব করছে? একটা মানে সরকারি আর বেসরকারি দপ্তরের মধ্যে হচ্ছে দুটো একটা আমূল পার্থক্য আছে। সরকারি দপ্তরে যেখানে হচ্ছে তার মূল কেন্দ্রে হচ্ছে সেই দেশের রাষ্ট্রনায়ক বা শাসক, তো সেক্ষেত্রে মানে সরকারি চাকরি করা মানে কি, সে সরাসরি কিন্তু দেশের জন্য কাজ করছে। বেসরকারি তো অবশ্যই একটি মানুষ কাজ করছে, সে পরোক্ষভাবে দেশকে সহযোগিতা করছে, কিন্তু দিন শেষে হচ্ছে সে একটা বেসরকারি সংস্থাকে তার লাভ পাইয়ে দিচ্ছে। কিন্তু একটা সরকারি দপ্তরে কাজ করার অর্থ হলো সে মানে সরাসরি একটা দেশের প্রতি নাগরিক হিসাবে তার যে দায়বদ্ধতা, এছাড়া হচ্ছে তার একটা যে সুযোগ, যে দেশের প্রতি দেশের জনসেবা করার একটা সুযোগ, সেই সুযোগের জন্য আমার মনে হয় যে প্রত্যেক ভারতীয়কে, প্রত্যেক নাগরিককে, প্রত্যেক শিক্ষিত ছেলেকে এগিয়ে আসা উচিত। কেন একবারই পৃথিবীতে জন্মেছে, এই সুযোগ দ্বিতীয়বার পাওয়া যাবে অবশ্যই। আর তার জন্য তোমাদেরকে অনেক পরিশ্রম করতে হবে, অনেক মানে প্রতিকূলতাকে জয় করতে হবে। এখানে সরকারি আর বেসরকারির মধ্যে যদি আমি তুলনামূলক আলোচনা করি, তা আমার মনে হয় যে সরকারি দপ্তরে কোনো বিকল্প নেই। শুধু সামাজিক স্বীকৃতি নয়, তাছাড়া অর্থের দিক থেকে যদি মাপকাঠি করা যায় তাহলে সেটা ভুল হবে। সামাজিক স্বীকৃতি, সামাজিক শ্রদ্ধা, নিজের আত্মতুষ্টি, এইগুলো হচ্ছে মূল কারণ। এগুলোর জন্যই তার এগিয়ে আসা উচিত। আর সব থেকে বড় ব্যাপার শেষ করতে চাই আমি এটা বলে,
যে সরকারি দপ্তরে আসা মানে কি সে জনসেবার জন্য 10টা মানুষের জন্য সরাসরি কাজ করার সুযোগ পাচ্ছে। অবশ্যই, হ্যাঁ। বেসরকারি ক্ষেত্রে সেই সুযোগটা নেই, এটাই বলার। আচ্ছা, তো এখন তো তুমি জানো পুলিশের অনেক ভ্যাকেন্সি আছে, বা সামনে মিসেলিনিয়াস পরীক্ষা আছে, আবার হচ্ছে তোমার ক্লার্কশিপ আছে। তো এখন যারা অ্যাসপিরেন্ট আছে তাদের কি স্ট্র্যাটেজিটা হওয়া উচিত, মানে কিভাবে তারা প্রিপারেশন নিলে এই 1-1.5 বছরের মধ্যে তারা মানে কি বলবো সাফল্যের পালক নিজের মাথায় পড়তে পারবে, কি হওয়া উচিত? এখন বিষয়টা হচ্ছে যে এখন এরকম একটা সময় 2024 থেকে 26 এইটা হচ্ছে ভোটের মরশুম। অবশ্যই, হ্যাঁ। তো আমাদের ভারতবর্ষে কি হয়, একটা মানে যেটা প্রকৃত সত্য, ভোটের ওপর নির্ভর করেও একটা ভ্যাকেন্সি আসে। তো আমরা ধরে নিতে পারি এই 2 বছরের মধ্যে ভ্যাকেন্সি আসবে, সেটা রাজ্য সরকার হোক বা কেন্দ্র সরকারের। তার মধ্যে লড়াই করতে গেলে আমাদের দুটো জিনিস লক্ষ্য রাখতে হবে, যে প্রতিনিয়ত পড়াশোনা করা, অল্প হলেও পড়তে হবে। অনেক ছাত্র কি করে একদিন অনেক বেশি পড়ে নেয়, অথচ মানে তারা হচ্ছে ক্রমাগত সেই পড়াশোনা চালিয়ে যায় না। মেন ব্যাপার হচ্ছে যে আমাকে ঠিক রাখতে হবে অল্প বই, একই নোটস, বেশি করে পড়াশোনা করা, তথ্যটাকে গ্র্যাব করা, মানে তথ্যটা সম্পর্কে তার সম্যক ধারণা থাকা উচিত, মুখস্থ বিদ্যা রাখা যাবে না। এছাড়া হচ্ছে যে তার অঙ্কের একটা সম্যক ধারণা থাকা উচিত। ভূগোল যখন পড়বে ম্যাপ ওরিয়েন্টেড পড়াশোনা করা উচিত। আর প্রত্যেকটা দিন তাকে মনে করতে হবে আজকেই আমার শেষ দিন, আজকেই আমার শেষ যুদ্ধ, সেইভাবেই তাকে লড়তে হবে। সময় পড়ার সময় সময় মেপে পড়াশোনা করা উচিত না, সবসময় মনে রাখতে হবে যে কোয়ালিটি পড়াশুনো, কোয়ালিটি অফ টাইম স্পেন্ড করতে হবে। সে 1 ঘন্টায় কতটা পড়তে পারছে সেটা নয়, সে হচ্ছে কতটা পড়েছে আজকে, সেটাই মূল বিষয়। মানে আজকে আমি 4 ঘন্টা পড়েছি মানে আমি কালকে চাকরিটা পাবো, এটা কিন্তু ভুল ধারণা। এইটাই হচ্ছে আমার কাছে মূল বক্তব্য। ওকে, তো তোমরাও পড়াশোনা করো যেভাবে বললো, তো তবেই তুমি সাকসেসফুল হবে। সামনে অনেক ভ্যাকেন্সি আছে, সাথে সাথে তোমরা কি করবে, ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে। কারণ পুলিশের এক্সামে যদি তোমরা আসতে চাও তাহলে অবশ্যই ফিজিক্যাল এক্সারসাইজটা তোমাদের করতে হবে। আমাদের হচ্ছে যে পুলিশ ডিপার্টমেন্টে আসাটা যথেষ্ট কঠিন বিষয়। তাছাড়া হচ্ছে ট্রেনিং ফেজ, বা যদি কেউ এই প্র্যাকটিসগুলো চালিয়ে যায় পরবর্তীকালে তার জীবন আরও সরল সোজা হয়ে যাবে। তো সেক্ষেত্রে শুধু মানে একটা পুলিশের চাকরি বলে না, যে কোনো চাকরির ক্ষেত্রে তাকে প্রত্যেকটা দিন ক্রমাগত পড়াশুনো করতে হবে। যেমন ক্র্যাক WBCS এই বইটাকে ফলো করতে পারে ওভারঅল একটা পড়াশোনার জন্য। এছাড়াও হচ্ছে পড়াশোনার জন্য বেছে নিতে পারে ইংরেজির কিছু বই আছে, সেই বইগুলোকে ফলো করতে পারে। এসপি বক্সি ছাড়াও হচ্ছে দিল্লি ওরিয়েন্টেড কিছু বই আছে, দিল্লি বেস, যারা হচ্ছে মুখার্জিনগর বা করলবাগ চত্বরের যে বইগুলো পাওয়া যায় সেগুলোকে ফলো করতে হবে। এখানে অনেক ব্র্যান্ড আছে, আমরা কোনো ব্র্যান্ডের প্রচার করতে আসিনি, তো আমি সেগুলোকে মেনশন করতে চাই না। দিল্লি ওরিয়েন্টেড পড়াশোনা সবসময় হবে যে দিল্লি মুখার্জিনগর ওরিয়েন্টেড, তাহলেই তারা সাফল্যের সোপানে পৌঁছবে। আর পড়াশোনার সঙ্গে স্মার্ট ওয়ার্ক হতে হবে। অঙ্ক কখনো ফর্মুলা দেখে করলে হবে না, শর্টকাট মেথড ফলো করতে হবে। সে যে ব্যাকগ্রাউন্ড হোক, আর্টস কমার্স সায়েন্স ডাজেন্ট ম্যাটার, সিলেবাসটা এমনভাবেই করা হয়েছে যে প্রত্যেকের জন্য সমান সুযোগ সুবিধা পাওয়া যাবে। এটুকুই বলে আমি শেষ করছি। ওকে, তাহলে অসংখ্য ধন্যবাদ।